ফরিদপুরের ভাঙা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত হচ্ছে 6 লেন। সরকারের কাছ থেকে ক্ষতিপূরণের বাড়তি টাকা হাতিয়ে নিতে বাড়ি নির্মাণ ও গাছ লাগানোর হিড়িক। আমদানির ঘোষণায় চালের দাম কিছুটা কমলেও অস্থির ভোজ্য তেলের বাজার। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। চিনির দামও ঊর্ধ্বমুখী। He is not fit to serve. He's one of the most incompetent presidents in the history of the United States of America. ট্রাম্পকে অভিশংসনে আবারও প্রস্তাব আনতে জো বাইডেনের আহ্বান। শপথ গ্রহণ অনুষ্ঠানে না থাকার ঘোষণা ট্রাম্পের, স্থায়ীভাবে বাতিল হলো টুইটার অ্যাকাউন্ট। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদ। দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনতে ফরিদপুরের ভাঙা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত সরকার নির্মাণ করতে যাচ্ছে 6 লেন। এই খবরে মাদারীপুরের 28 কিলোমিটার অংশে সরকারের কাছ থেকে ক্ষতিপূরণের বাড়তি টাকা হাতিয়ে নিতে শত শত গাছপালা রোপণ ও ঘর নির্মাণ করছে দালাল চক্রের সিন্ডিকেট। যদিও প্রশাসন বলছে 4 ধারা নোটিশ দেওয়ার পরে নতুন স্থাপনা নির্মাণ করলে কেউ পাবে না সরকারি অর্থ। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। পদ্মা বহুমুখী সেতুর সাথে যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন আনতে ঢাকা বরিশাল 2 লেনের মহাসড়কটি 6 লেনের আধুনিক সড়কে রূপান্তরিত করতে যাচ্ছে সরকার, যা ফরিদপুরে ভাঙ্গা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত সরাসরি চলে যাবে। সড়কটির জন্য মাদারীপুরের রাজৈক সড়ক ও কালকিনি উপজেলার 19টি মৌজার জমি অধিগ্রহণ করা হবে। এই খবরে প্রস্তাবিত খালি জমির উপর রাতের আধারে শত শত গাছপালা রোপণ, ঘরবাড়ি নির্মাণ ও পুকুরে একাধিক সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে দালাল চক্রের সিন্ডিকেট। এই মহাসড়কটা 6 লেনে উন্নতি হবে বরিশাল পর্যন্ত। সেই ক্ষেত্রে অনেকেই নতুন নতুন স্থাপনা কইরা সরকার থেকে সুবিধা আদায় করার চেষ্টা করতেছে। একটা চক্র, একটা মহল কাজ করতেছে। এটার প্রতি সরকারের দৃষ্টি রাখা হোক যাতে এই কাজটা না করতে পারে। সচেতন নাগরিক মনে করে প্রশাসন তৎপর না হলে ক্ষতিপূরণের নামে সরকারি কোষাগার থেকে অতিরিক্ত অর্থ চলে যাবে দালালদের হাতে। এই দালাল চক্রের হাত থেকে যদি রক্ষা করা না যায় তাহলে সরকার ক্ষতিগ্রস্ত হবে, তাদের কোষাগার থেকে অনেক রাজস্ব ব্যয় হবে। তবে প্রশাসন বলছে অনিয়ম ও দুর্নীতি এড়াতে প্রতিদিন 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই ক্ষতিপূরণের তালিকায় ক্ষতিগ্রস্তদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। শক্তভাবে আমরা এটা যৌথ তদন্ত করছি যাতে বিন্দুমাত্র এখানে অনিয়ম অভিযোগের কোনো সুযোগ না থাকে। 6 লেনের সড়কটিতে মাদারীপুরের রাজৈরের টেকারহাট থেকে কালকিনির ভুরঘাটা পর্যন্ত 28 কিলোমিটার অংশ রয়েছে। নিয়ম আছে 4 ধারা নোটিশ প্রদানের পর নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না কেউ। সময় সংবাদ, মাদারীপুর। দেশের বাইরের খবর। ডোনাল্ড ট্রাম্প আর মার্কিন প্রেসিডেন্টের পদের জন্য যোগ্য নন বলে মন্তব্য করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। আর এজন্য মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে ক্ষমতা থেকে সরাতে কংগ্রেসকে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার আহ্বান জানিয়েছেন বাইডেন। এদিকে এক টুইটে ট্রাম্প জানিয়েছেন তিনি বাইডেনের শপথে অংশগ্রহণ করবেন না। যুক্তরাষ্ট্রে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে শুক্রবার ভাষণ দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিভিন্ন ইস্যু ছাপিয়ে এদিন তার বক্তব্যে উঠে আসে ট্রাম্পের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড এবং ক্যাপিটল হিলে হামলার বিষয়টি। Let me begin by expressing my deep sympathy for the family of Capitol Officer. বাইডেন বলেন, সহিংসতা উস্কে দিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করেছেন। ট্রাম্পের কারণে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। He's been an embarrassment to the country, embarrassed us around the world. It's time for him to go. এসব কারণে ট্রাম্প আর মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য যোগ্য নন বলেও মন্তব্য করেন বাইডেন। He is not fit to serve. He's one of the most incompetent presidents in the history of the United States of America. তদন্তের মাধ্যমে ক্যাপিটল হিলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। What action happens before or after that is a judgment for the Congress to make. করোনা ইস্যুতে বাইডেন বলেন, প্রণোদনা বিলের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে। এছাড়াও মহামারীর কারণে কর্মহীনদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। We lost another 140,000 jobs, the first negative jobs report since the height of the pandemic in the spring. বাইডেনের বক্তব্যের আগে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষমতা ট্রাম্পের কাছ থেকে কেড়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তবে এখনও সহজভাবে নিজের হার মেনে নিতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প। ক্ষমতা ছাড়ার কথা বললেও আগামী 20শে জানুয়ারি বাইডেনের শপথ অনুষ্ঠানে অংশ না নেয়ার কথা জানিয়েছেন তিনি। 1869 সালের পর ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি তার উত্তরসূরির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। কাজিফ থেকে শুভ, সময় সংবাদ। এদিকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বাতিল করেছে টুইটার কর্তৃপক্ষ। ভবিষ্যতে সহিংসতা উস্কে দেওয়ার ঝুঁকি থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। টুইটার কর্তৃপক্ষ আরও জানায়, ট্রাম্পের সাম্প্রতিক টুইটগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টুইটারে ট্রাম্পের উস্কানিমূলক টুইটের জেরে আইন প্রণেতা থেকে শুরু করে স্বনামধন্য তারকারা ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিলেন। বুধবার ক্যাপিটাল হিলে নজিরবিহীন সহিংসতার জন্য ট্রাম্পকেই দায়ী করা হচ্ছে। টুইটার ও সংশ্লিষ্টরা বলছেন, টুইটারের মাধ্যমে তার সমর্থকদের সহিংসতায় উস্কে দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। টুইটার অ্যাকাউন্ট বাতিলের পর নিজের জন্য এরকম আরেকটি প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আমদানির ঘোষণায় চালের দাম কিছুটা কমলেও অস্থির হয়ে উঠেছে ভোজ্য তেলের বাজার। এক সপ্তাহের ব্যবধানে খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। চিনির দামও ঊর্ধ্বমুখী। একের পর এক এভাবে নিত্যপণ্যের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। বিস্তারিত হাজরা শিউলির রিপোর্টে। পেঁয়াজ ও চালের পর এবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভোজ্য তেলের দাম। এক সপ্তাহের ব্যবধানে কয়েক দফা বেড়ে খুচরা পর্যায়ে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকা দরে। বেড়েছে বোতলজাত সয়াবিন ও পাম অয়েলের দাম। আন্তর্জাতিক বাজারের কথা বলে প্রতিদিনে মিল মালিকরা দাম বাড়াচ্ছে বলে অভিযোগ পাইকারদের। 3টা মিলই বলছে যে বিশ্ব বাজারে রেট বেশি, এই কারণে তেলের দাম বৃদ্ধি। লুজ আগে প্রথমে ছিল 95-96, ওটাতে কেজিতে বাড়ছে 15-20 টাকা। তেল তো সীমার বাইরে, মানে নিতে আসছি অনেক, কিন্তু নিতে পারতেছি না, অনেক দাম বেড়ে গেছে। দাম বাড়ায় বিপাকে পড়েছেন খুচরা বিক্রেতারা। তেল না কিনেই ফিরে যান অনেক ক্রেতা। তেল কিনতে আসে অবস্থা খারাপ হয়ে গেল। 5 কেজি তেল কিনবো, বাসায় নিয়ে যাব, এখন তেল ছাড়াই বাসায় যাইতেছি। আমাদের ইনকাম বলেন এক্সপেন্সের উপরে একটা প্রভাব ফেলছেই। বেড়েছে চিনির দামও। প্রতি কেজিতে চিনির দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। তবে কমেছে পেঁয়াজের দাম। সরবরাহ বাড়া এবং ভারতীয় পেঁয়াজ আমদানির ঘোষণায় পাইকারি বাজারে দাম কমে বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা দরে। চিনির দামও বাড়তেছে, 250 টাকা থেকে বাড়তে 3130 টাকা হয়েছে বস্তা। যাদের বেশি বেশি পয়সা হেরা মাল কিনে স্টক করে, সব চাপ পড়ে আসে গরিবের উপরে। এদিকে দাম নিয়ন্ত্রণে আমদানির ঘোষণা দিলেও তেমন কোনো প্রভাব পড়েনি চালের বাজারে। কেজিতে 50 পয়সা থেকে 1 টাকা কমেছে চালের দাম। ভারতীয় চাল বাজারে আসলে দাম আরও কমবে বলে মনে করেন পাইকারি বিক্রেতারা। বস্তায় 20 টাকা 50 টাকা কোনো চালে কমাইছে। কেজিতে বাড়ছে তো ধরেন 7 থেকে 8 টাকা কোনো চালের ক্ষেত্রে, সেই হিসাবে কিন্তু চালের দাম কমার ক্ষেত্রে এটা বলা যায় না যেহেতু কমছে। এটা ওই ইন্ডিয়া থেকে আমদানি হবে করতে করতে মানুষের মজুতদারেরা একটু ভয় পাইতেছে, সেটা দিতে চেষ্টা করতে আছে। এদিকে চালের দাম কমার প্রত্যাশায় পাইকারি আড়তগুলোতে ক্রেতাদের আনাগোনা কমে গেছে। এই অবস্থায় চাহিদার চেয়ে বেশি চাল আমদানি হলে লোকসানে পড়ার আশঙ্কা করছেন তারা। হাজরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ফেসবুকের সঙ্গে গ্রাহকের তথ্য ভাগাভাগি করবে হোয়াটসঅ্যাপ। না মানলে মুছে ফেলা হবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট। তথ্য চুরি নিয়ে শঙ্কা। নগরীতে ক্রমেই বাড়ছে ছাদবাগান ও বেলকনিতে স্বল্প পরিসরে ফল, ফুল ও সবজি চাষের কার্যক্রম। এতে বছর ব্যবধানে কয়েক গুণ বেড়েছে বাগানের উপযুক্ত মাটি কেনাবেচা। নার্সারি মালিকরা বলছেন, এ ব্যবসায় তারা শুধু ভালো লাভই করছেন না, পরিবেশ সুরক্ষাতেও রাখছেন অবদান। কামরুল হাসান সবুজের রিপোর্ট। যান্ত্রিকে নগর জীবনে কার না ভালো লাগে নিজের হাতে করা এমন ছাদ বাগান, যেখানে মিলেমিশে একাকার পরিশ্রম ও প্রশান্তি। কখনো সুস্থতা, আবার কখনো বা ফুল পাতার মুগ্ধতা। গাছ ও চারার পরিচর্যায় ব্যস্ত থাকেন মালিকরা। আমি যে এই সবজিগুলো মানুষকে দিই, আমি একটা খুব আনন্দ পাই যে আমি দিয়েছি আমার ছাদ বাগানের। বাগান তৈরি করতে মাটি সংগ্রহ থেকে শুরু করে বেশ কাঠখড় পোড়াতে হয়। শখে করা হয় বলে উপকরণের দাম নিয়ে নেই তেমন কোনো অভিযোগ, আছে ভালো লাগার অনুষঙ্গ। এগুলোর জন্য যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস লাগে, মাটি, সার, বীজ, চারা সব কিছু অ্যাভেলেবল আছে। তো নার্সারি থেকে মাটি আনি, ওরা সাধারণত ভালো মাটি আনে। পাখির ডাকটা,
গোধূলির আলোটা, এটা মানে মন ভালো করার জন্য আমার মনে হয় এইরকম একটা ছাদ সবারই মেনটেন করা উচিত। কয়েক বছর ধরেই ছাদ বাগানের সংখ্যা বাড়ছে রাজধানীতে। নার্সারিগুলোতে প্রতিদিনই স্থানীয় ও দূর দূরান্ত থেকে বাগান প্রেমীরা আসেন গাছ সহ বিভিন্ন উপকরণ কিনতে। অনেক মাটি কিনছি, মাটি, জৈব সার, ভার্মিকম্পোস্ট যত কিছু আছে ভ্যান ভরে ভরে আমার বাসায় নিয়ে যাওয়া হয়। বাগানের মাটি বিশেষভাবে তৈরি করা হয়। গাজীপুর, আমিনবাজার সহ বিভিন্ন এলাকা থেকে মাটি কিনে এনে তাতে মেশানো হয় গোবর, নারকেলের ছোবড়া কুচি। এসব জৈব উপাদানের পাশাপাশি কখনো কখনো মেশানো হয় টিএসপি, পটাশের মতো রাসায়নিক সার। এঁটেল মাটি যেটা শক্ত, এই মাটিটা ভালো হয় না বেশি, এটা একবারে জর্জরা মাটি। গোবর মাটি দিয়ে আমরা বস্তা করি, প্রতি বস্তা বিক্রি করে আমরা 80 টাকা। মাটি বিক্রি বাড়ছে অনেক, মাটি, গোবর, সার অনেকগুলো বিক্রি বাড়ছে। আমরা যে পরিবেশ ভালো করতেছি, পরিবেশ শুদ্ধ করতেছি, আমাদের নার্সারি জগতে কোনো প্রণোদনা নেই। বিক্রি ও লাভে সন্তুষ্ট নার্সারি মালিকরা, তবে তাদের ব্যবসা সম্প্রসারণে চান সরকারের আর্থিক ও নীতি সহায়তা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। সময় সংবাদ। অপার সম্ভাবনা থাকলেও পর্যটন খাতে এশিয়ার সবচেয়ে পেছনের দেশ বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর সবশেষ রিপোর্ট বলছে, বিভিন্ন মানদণ্ডে পর্যটনে 140টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 114। ভ্রমণ পিপাসুরা বলছেন, পর্যটকদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি নজর দিতে হবে ব্র্যান্ডিংয়ে। বিশ্লেষকরা বলছেন, এই খাতকে এগিয়ে নিতে মেগা প্রকল্প নিতে হবে সরকারকে। আলমামুনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। অবারিত সাগর, সূর্য এখানে উদয় হয় সাগরের বুক চিরে, দিন শেষে আশ্রে পড়ে নীল দিগন্তে। আছে দিগন্ত জোড়া পাহাড়, ইতিহাস আর ঐতিহ্য সমৃদ্ধ করেছে এদেশের প্রাণ প্রকৃতি। এসব কিছুই পর্যটকদের আকৃষ্ট করার জন্য যথেষ্ট, অথচ গবেষণা বলছে ভিন্ন কথা। WEF ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিভনেস 2019-এর গবেষণা বলছে, এশিয়ায় মাথাপিছু আয়ে 4-এ থাকা পর্যটন খাতে বাংলাদেশের অবস্থান এক্কেবারে তলানিতে। পরিবহন, যোগাযোগ, নিরাপত্তা, অন্যান্য সুযোগ সুবিধা সহ 90টি মানদণ্ড বিচারে পর্যটন খাতে 140টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 104 থেকে নেমে এখন 114। দুর্বল অবকাঠামো, পরিকল্পনার অভাবেই তুলে ধরা যাচ্ছে না দেশের পর্যটন স্পটগুলোকে। আমাদের এত সুন্দর অ্যাসেট, এত সুন্দর একটা জায়গা, এটাকে যদি আমরা সিকিউর করে রাখি, পরিষ্কার রাখি, আর মানুষকে আমরা আরো ভালোভাবে এটা প্রেজেন্ট করতে পারবো। ফরেনার্সরা যদি আসে, ওদেরকে আমাদের ওরকম ফ্যাসিলিটিস প্রোভাইড করা উচিত, যেটা আমরা অ্যাব্রোডে গেলে পাই। কোথায় কীভাবে যাওয়া যাবে, হ্যাঁ সেখানে কী আছে, কী ফ্যাসিলিটি আছে কি নাই, সেগুলো অবশ্যই যদি একটা অফিসে চলে আসে তাহলে আমার পর্যটকের জন্য ভালো হবে। জিডিপিতে চমক দেখানো দেশের পর্যটনে আয় মাত্র 2%, অথচ অনেক দুর্বল অবকাঠামো নিয়েও নেপাল কিংবা ভুটানের মতো দেশ এগিয়ে গেছে বহুদূর। সৌন্দর্যের কমতি নেই বাংলাদেশের, আছে পর্যটন খাতের অপার সম্ভাবনা। তারপরও এর বেহাল দশা কেন? বিশ্লেষকরা বলছেন, এ খাতকে এগিয়ে নিতে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে, সঙ্গে সঙ্গে থাকতে হবে বাস্তবায়নের সদিচ্ছা। সরকারের সরাসরি কিছু কাজ করার জায়গা আছে, কিছু কিছু জায়গা হচ্ছে সরকার ফ্যাসিলিটি করবে, সরকার সুযোগ সুবিধা সৃষ্টি করবে, প্রাইভেট সেক্টরের লোকেরা এগিয়ে আসবে বা উদ্যমী লোকেরা এগিয়ে আসবে, এরকমও কিছু জায়গা আছে, সেখানেও বেশ কিছু ঘাটতি আছে। যে সেক্ষেত্রে ভিসার সহজীকরণে ই-ভিসা চালুর পরামর্শ তাদের। রাশেদ লিমন, সময়। দেখছেন সময় সংবাদ। রাজধানীর বুড়িগঙ্গা নদীর মতো খুলনার রূপসা ও ভৈরব নদীর দুপারের অবৈধ দখল উচ্ছেদ করতে যাচ্ছে BIWTA খুলনা। ইতিমধ্যে শেষ হয়েছে সমীক্ষা। প্রথম দফায় নদীর পশ্চিম পাড়ে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ করা হবে। পরবর্তীতে পূর্ব পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুত করে পরিবেশ বান্ধব করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনা রূপসা ও ভৈরব নদী দখল ও দূষণ রোধ করতে উচ্ছেদ অভিযান শুরু করতে যাচ্ছে খুলনা BIWTA। সম্প্রতি নদীর গিলাতলা এলাকা থেকে লবণচড়া এলাকা পর্যন্ত চিহ্নিত করা হয়েছে 1274টি অবৈধ স্থাপনা। প্রভাব খাটিয়ে এক শ্রেণীর মানুষ নদীর দুপাড়ে গড়ে তুলেছে বসতবাড়ি, গ্যাংওয়ে, ডকইয়ার্ড সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। পরিকল্পনা অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদের পর নদীর দুপাড়ে সাধারণ মানুষের চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ এবং সবুজ বনায়ন করা হবে বলে জানান বন্দর কর্মকর্তা। এজন্য জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত পদক্ষেপ জরুরি বলে মনে করেন এই কর্মকর্তা। আমরা অচিরেই এটা উচ্ছেদ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা বাজেটও পেয়েছি, ডিসি মহোদয় আমাদের ম্যাজিস্ট্রেট দিলে পরেই আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করব। খুলনা জেলা প্রশাসক জানান, নদীর দুপাড়ে অবৈধ স্থাপনার বিষয়ে যাচাই বাছাই চলছে।
কার্যক্রম শেষ হলে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হবে। যাচাই বাছাই করে উচ্ছেদ মামলা রুজু করে দেন আমরা ম্যাজিস্ট্রেট নিয়োগ করব। অবশ্যই আমরা যদি অবৈধ দখলদার হয় সেগুলো উচ্ছেদ করতে আমরা বদ্ধপরিকর, আমরা সেখানে সরকারের যে নির্দেশনা সেটা আমরা বাস্তবায়ন করব। অন্যদিকে উন্নত দেশগুলোর মতো রূপসা ও ভৈরব নদীর তীরের দুপাড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পর্যটন বান্ধব করার জোর দাবি নাগরিক নেতাদের। দুই সাইড ওয়াকওয়ে থাকবে যেখানে যোগ এবং বনায়ন করলে আমরা আমাদের যে প্রকৃতির যে একটা স্বাদ সেটা আমরা নিতে পারব। খুলনা মহানগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া রূপসা ও ভৈরব নদীর 33 কিলোমিটার তীর জুড়ে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে বলে বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়। তরিকুল ইসলাম, সময় সংবাদ। প্রধান প্রতিষ্ঠান ফেসবুকের সঙ্গে গ্রাহকদের তথ্য ভাগাভাগি করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে গ্রাহকরা এ সংক্রান্ত নোটিশ পেতে শুরু করেছেন বলে জানা গেছে। তবে বেশ কয়েকবার গ্রাহকদের তথ্য চুরির অভিযোগ ওঠা ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রাহকদের তথ্য নিয়ে কি করবে তা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। ফেসবুকের বিরুদ্ধে এর আগেই বেশ কয়েকবার উঠেছিল গ্রাহকদের তথ্য চুরির অভিযোগ। এরপর বিভিন্ন বিবৃতি এবং পদক্ষেপের মাধ্যমে তা সামলে নেয় ফেসবুক কর্তৃপক্ষ। এমন অবস্থার মধ্যেই ফেসবুকের সাথে নিজেদের গ্রাহকদের তথ্য ভাগাভাগি করার সিদ্ধান্তের কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ। এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীরা নতুন এ নীতি মানতে রাজি না হলে তার অ্যাকাউন্ট মুছে ফেলা হবে। ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপের দাবি, বাণিজ্যিক ক্ষেত্রে যোগসূত্র স্থাপন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে তথ্য পাচার হবে না বলে উল্লেখ করা হয়। তবে এর আগে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা দিতে না পারার অভিযোগ ওঠা ফেসবুকের সাথে তথ্য ভাগাভাগি করার বিষয়ে চিন্তিত অনেক ব্যবহারকারী। কাজিফ থেকে শুভ। শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রাম্পকে অভিশংসনে আবারও প্রস্তাব আনতে জো বাইডেনের আহ্বান। শপথ গ্রহণ অনুষ্ঠানে না থাকার ঘোষণা ট্রাম্পের, স্থায়ীভাবে বাতিল হলো টুইটার অ্যাকাউন্ট। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।